ভারতের লোকসভা নির্বাচনের আগের কথা। এবছরের ২২ জানুয়ারি বেশ ঘটা করে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে অনুষ্ঠানে নিজের দল বা দলের বাইরে কাউকে কাছে ঘেঁষতে দেননি। ভেবেছিলেন এই রাম মন্দির তাকে ২০২৪ নির্বাচনের বৈতরণী পার করে দেবে, কিন্তু তা মাঠে মারা গেছে। এখন এই রাম মন্দিরকে ঘিরে নানা ঘটনা যেন কাল হয়ে দাঁড়িয়েছে মোদীর জন্য। একের পর এক নেতিবাচক খবরে মোদী সহ বিজেপি নেতৃত্ব নাজেহাল। সবশেষ এই তালিকায় যোগ হয়েছে অযোধ্যায় রাম মন্দিরকে ঘিরে জমি কেলেঙ্কারি। জমি কেলেঙ্কারির ঘটনায় আসার আগে রাম মন্দিরকে ঘিরে নরেন্দ্র মোদী কী ধরনের বিব্রতকর অবস্থার মুখোমুখি হতে হয়েছে তা দেখা যাক। মোদী বা কোনো বিজেপি নেতা স্বপ্নেও ভাবেননি বাবরি মসজিদ ভেঙে ওই জায়গায় রাম মন্দির তৈরি ও উদ্বোধনের পর লোকসভা নির্বাচনে অযোধ্যায় তাদের প্রার্থী হেরেছেন। বিজেপি উত্তরপ্রদেশে, যেখানে অযোধ্যা অবস্থিত, সেখানে ৮০টি আসনের মধ্যে ৭৫টি জিতবে বলে দাবি করেছিল, কিন্তু রাহুল গান্ধী জোট তাদের দ্বিতীয় স্থানে টেনে নামিয়েছে। কিছুদিন আগে বৃষ্টির মধ্যে মন্দিরের ফাটল দিয়ে ঝরঝর করে পানি পড়েছে যেখানে রামলালার মূর্তি বসানো আছে। ফলে শত শত কোটি রুপি খরচ করে তৈরি মন্দিরের কাজ নিয়েই উঠেছে প্রশ্ন। বিপুল ব্যয়ে নতুন করে গড়ে তোলা হয়েছে অযোধ্যা শহর। মন্দিরে যেতে তৈরি হয়েছে বিশাল রাজপথ, নাম রামপথ। ভারী বৃষ্টিতে সেই মহাসড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, ধসে পড়েছে রেল স্টেশনের দেওয়াল। ফলে সবকিছু নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ এসব নির্মাণের দায়িত্ব ছিল দিল্লির নরেন্দ্র মোদী সরকার ও উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকারের। দুজনেই বিপুল ক্ষমতাধর এবং বিজেপির হেভিওয়েট নেতা। ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট রাম মন্দির ও বাবরি মসজিদ মামলার চূড়ান্ত রায় দেয়। এর কিছুদিন আগে থেকেই অযোধ্যায় জমি কেনার হিড়িক শুরু হয়। মন্দির তৈরির কাজ যত এগিয়েছে ততই বেড়েছে সংলগ্ন এলাকার জমি কেনার দাপট। সবার ধারণা ছিল মন্দির হয়ে গেলেই অযোধ্যা চলে আসবে ধর্মপ্রাণ হিন্দুদের পর্যটন মানচিত্রে, দারুণভাবে বাড়বে হোটেল ধর্মশালার চাহিদা। এই ব্যবসায়িক চিন্তা জমি কেনার একটি বড় কারণ ছিল, কিন্তু সব না, মূল কারণ হচ্ছে দ্রুত লাভ। এমন ঘটনাও ঘটেছে ২ কোটি রুপি দিয়ে মন্দির সংলগ্ন জমি কিনে তা অল্প সময়ের মধ্যে রাম জন্মভূমি ট্রাস্টের কাছে ১৮ কোটি রুপিতে বিক্রি করা হয়েছে। রাম মন্দির যেন হয়ে উঠেছিল এক আলাদিনের চেরাগ। এই চেরাগ হাতে পেয়েছিলেন বিজেপি নেতারা ও প্রভাবশালী আমলারা, বাদ যায়নি আদানির মতন বড় শিল্পগোষ্ঠী। আর এই কেলেঙ্কারির সাথে অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা চৌনা মেনের পরিবার যেমন জড়িত আছে, তেমনি জড়িত আছে উত্তরপ্রদেশের সাবেক বিজেপি এমপি ব্রিজভূষণ সিং এর ছেলে। রাজ্যের বিজেপি নেতাদের মধ্যে আরও আছেন এমএলএ অজয় সিং, বিজয়লক্ষ্মী জয়সওয়াল ও রাজেশ অগ্রহারী। আছেন ওই রাজ্যের পুলিশের বড় কর্তা অমিতাভ যশ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সঞ্জীব গুপ্ত, শিক্ষা দপ্তরের যুগ্ম পরিচালক অরবিন্দ কুমার পাণ্ডে, রেলের উপপ্রধান প্রকৌশলী মহাবল প্রসাদ, রেলের অপর বড় কর্তা অনুরাগ ত্রিপাঠীও এর সঙ্গে জড়িত। রাম মন্দির তৈরি হলে জমির দাম নিশ্চিতভাবে বাড়বে। এই মৌকা বুঝে বিজেপি নেতা ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা বিপুল বিনিয়োগ করে কামিয়ে নিয়েছেন বিশাল অর্থ। তবে কেউ নিজেদের নামে এসব করেননি, সামনে রেখেছেন স্বজনদের। অথচ অযোধ্যায় স্থানীয় লোকজন যারা ঘরবাড়ি, দোকানপাট, জমিজমা হারিয়েছেন, তারা আসলে তেমন কিছুই পাননি। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক শ্যামলাল যাদব এক দীর্ঘ প্রতিবেদনে এই জমি কেলেঙ্কারির কথা তুলে ধরেছেন। এজন্য গত কয়েক বছরে অযোধ্যা ও এ সংলগ্ন এলাকায় বিক্রি হওয়া জমির ২৫০০ দলিল পর্যালোচনা করেছেন তিনি। গত ১০ জুলাই প্রকাশিত এই প্রতিবেদনে বলা হচ্ছে, রাম মন্দিরকে কেন্দ্র করে আশপাশের রিয়েল এস্টেট ব্যবসা এখন তুঙ্গে। রাম মন্দির নির্মাণের পর ওই অঞ্চলের আশপাশে জমির লেনদেন ৩০% পর্যন্ত বেড়েছে। এই লেনদেন সবচেয়ে বেড়েছে অযোধ্যা এবং পার্শ্ববর্তী জেলাগুলোর অন্তত ২৫টি গ্রামে। বিশেষ করে গোন্ডা ও বস্তি এলাকায় জমির লেনদেন সবচেয়ে বেড়েছে। এইসব অঞ্চল রাম মন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে। শ্যামলাল যাদব ওই প্রতিবেদনে দেখিয়েছেন কিভাবে বিজেপির বিভিন্ন পর্যায়ের নেতারা ও সরকারি আমলারা এইসব জমির লেনদেনের সঙ্গে জড়িয়ে পড়েছেন। জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধনের পর এক বিশাল সরকারি বেসরকারি উন্নয়ন প্যাকেজে অযোধ্যার আশপাশের জমিকে রিয়েল এস্টেট ব্যবসার জন্য সোনার খনি বানিয়েছে। একই সঙ্গে অনেকগুলো বিভাজন রেখাও স্পষ্ট করেছে। জমি বিক্রির দলিল খতিয়ে দেখা গেছে, এইসব জমি কেনাবেচার সঙ্গে বিভিন্ন রাজনীতিবিদ, উচ্চপদস্থ আধিকারিক ও তাদের আত্মীয়রা যুক্ত। অরুণাচল প্রদেশের উপমুখ্যমন্ত্রী বিজেপি নেতা চৌনা মেনের ছেলে চৌকান সেং মেং ও আদিত্য মেন ২০২২ সাল থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্যে রাম মন্দির থেকে ৮ কিলোমিটার দূরে ৩.৭২ কোটি রুপিতে ৩.৯৯ হেক্টর জমি কিনেছিলেন। ২০২৩ সালের ২৫ এপ্রিল তারা ৯৮ লাখ রুপিতে কিছু জমি বিক্রি করেন। এ ব্যাপারে আদিত্য মেন বলেছেন, আমরা পর্যটন উন্নয়নের জন্য জমি কিনেছি। আমরা একটি হোটেল তৈরি করব এবং কিছু জমি প্রমোটিং করে বিক্রি করব।
বিজেপির সাবেক সংসদ সদস্য ব্রিজভূষণ সিং এর ছেলে করণভূষণ নন্দিনী ইনফ্রাস্ট্রাকচারের মালিক। এই সংস্থা 2023 সালের জানুয়ারি মাসে 1.15 কোটি রুপিতে মহেশপুরে 0.97% জমি কিনেছিলেন। কিছু জমি তারা ইতিমধ্যে বেচেও দিয়েছে। বাবার টিকিট না পাওয়ায় করণভূষণ এবারে লোকসভায় কায়সারগঞ্জ আসন থেকে বিজেপির সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ব্রিজভূষণ ছিলেন ভারতের জাতীয় কুস্তি ফেডারেশনের প্রধান। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন ভারতের শীর্ষস্থানীয় মহিলা কুস্তিগিররা। এজন্য তাকে লোকসভায় প্রার্থী করতে পারেনি বিজেপি। এটা তো সামান্য দুটো উদাহরণ, তালিকাটা আসলে বেশ লম্বা। এদিকে যারা স্থানীয় বাসিন্দা বারবার বিজেপিকে ভোট দিয়েছেন, সেই সব কৃষিজীবী মানুষ, গ্রামের সাধারণ মানুষ নানা চাপের মুখে জমি বেচে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। কৃষি জমিও চরিত্র বদলে হয়ে যাচ্ছে বাস্তু জমি। ফলে অযোধ্যায় কৃষি জমির সাথে সাথে বিজেপির ভোটার সংখ্যাও দ্রুত কমছে। এই ঘটনায় সমাজবাদী পার্টির অখিলেশ যাদব মুখ খুলেছেন। সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। রাম মন্দির বিষয়টি বিজেপির জন্য খুবই স্পর্শকাতর। একসময় রাম মন্দির আন্দোলনে ভর করে অটল বিহারী বাজপেয়ী, এমনকি নরেন্দ্র মোদী ভারতের ক্ষমতায় বসেছেন। সেই অযোধ্যা নিয়ে যদি এবার শক্তিশালী বিরোধী জোট মোদী সরকারকে সংসদে আক্রমণ করে, তাহলে তা ঠেকানো কঠিন। ফলে নরেন্দ্র মোদী তৃতীয় মেয়াদের যে অমৃতকালের সন্ধান করেছেন, তা না আবার অন্তিমকালের শুরুতে পর্যবসিত হয়।